সুপ্রিয় ইকোপার সায়েন্স কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে অনলাইন ক্লাসে আমরা অধ্বনির যে বিবৃত রূপ, এটা আজকে অর্থাৎ অধ্বনির উচ্চারণের আজকে শেষ ক্লাস, আমরা এটা আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি সুন্দর করে অতি সহজ এবং সহজ সাবলীলভাবে কয়েকটি সূত্রে তোমাদের নিয়মগুলো লিখে রেখেছি। এটা তোমরা দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ যারা বিসিএস দিয়া করবে, প্রিপারেশন নেবে, তাদের জন্য সবার সারা জীবনের জন্য এটা কাজে লাগে। যেমন আমি বিবৃত অধ্বনি উচ্চারণ, তো আমরা বিবৃত আর সমৃদ্ধ শব্দের সাথে ইতপূর্বে পরিচয় হয়ে গেছি, আমরা জানি। তো বিবৃত হচ্ছে স্বাভাবিক, তারপর বলে রাখি এই স্বাভাবিক অধ্বনির উচ্চারণ কেমন। শব্দের আদিতে যদি না বোধক অ অথবা অন, অ অথবা অন যদি, কিংবা অ অথবা অন কিংবা সহিত অর্থে, এটা মাথায় রাখতে হবে, সহিত অর্থে যদি দন্তস্ব ব্যবহার হয় এবং সম যদি উপসর্গ থাকে, তাহলে অধ্বনির উচ্চারণটা বিবৃত হয়। সূত্রটা একটু ভালো করে শুনি যে শব্দের আদিতে শব্দের শুরুতে যদি না বোধক, শব্দটার অর্থটা নেতিবাচক বা না বোধক বুঝাবে, এরকম যদি বুঝায় এবং সেটা যদি অ আসে, তাহলে ওই অ অথবা যদি অন দিয়েও শব্দটা শুরু হয়, কিংবা যদি স দিয়ে শুরু হয়, অথবা যদি সম দিয়ে শুরু হয়, তাহলেও কিন্তু এই যে পূর্বে অ রয়েছে, এই অটা কিন্তু আর ও প্রান্ত হবে না, অর্থাৎ বিবৃত অ হবে বা অথবা স্বাভাবিক অ উচ্চারণ হবে। যেমন রয়েছে অমর, এই যে অমর, অমল, অবিচার, তোমরা দেখতে পাচ্ছ অশীল এবং অন্যায় রয়েছে, তাই না? তো অমর এটা নেতিবাচক, মর অমর, মর অমর, অমল অবিচার, প্রত্যেকটাই নেতিবাচক অর্থ বোঝাচ্ছে। মৃত্যু নাই এখানে, বা মরণ নাই, এখানে ময়লা নাই অমলের, এখানে বিচার নাই, এখানে সীমার শেষ নাই, ওখানে নেই নাই। এই জন্য প্রতিটা নেতিবাচক হওয়ার কারণে এখানে অ বজায় থাকবে, প্রতিটাই অ বজায় থাকবে। এই জন্য অমর, অমল, অবিচার, অসীম, অন্যায়, তারপরে অবিনাশ, আমরা এগুলো জানি। এরপরে অক্ষয়, অক্ষয়, অক্ষয় কিন্তু আর নাই, এখন হচ্ছে অক্ষয়। কারণ এই অক্ষয় শব্দটার যে আমরা দেখছি যে এই অক্ষয় কিন্তু আবার এটাকে অক্ষয় বলা যায়, এটা অ বজায় থাকে। আমরা এই উচ্চারণ আমরা দেখেছি যে এখানে আমরা অক্ষয়, তাই না? এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে ক হর্ষ দেওয়া হয়েছে, কারণ এখানে ওটা কিন্তু ও আর হল না। কারণ ঈদের পূর্বে কিন্তু আলোচনা ছিল যে ও এর পরে যদি রসই থাকে, আমরা এরকম জানলাম যে অ যোগ রসই থাকলে এটা ও প্রান্ত হওয়ার কথা, কিন্তু এখানে অ যোগ রসই আছে, এখানে অ যোগ রসই আছে, তাই না? অ যোগ জফলা আছে। তারপরে অব্যয়, অব্যয় বলি আমরা, অব্যয় বলি না। অব্যয় কেন বলি? কারণ ওই যে ওখানেও নেতিবাচক ব্যয় নাই, এই কারণে এগুলোতে অ বজায় থাকবে, অর্থাৎ বিবৃত অ হবে। এরপরে দ্বিতীয় সূত্র আমরা দেখি যে সূত্র দ্বিতীয়ত বলা হচ্ছে যে এখানে খ বা কেউ, এটি খেয়েও বলি আমরা, খ বা খেয়ে পরে যদি ম যুক্ত থাকে, এখানে যদি ম থাকে যুক্ত আছে, ম যদি যুক্ত থাকে, যুক্ত থাকলেও এটা কি হবে? বিবৃত উচ্চারণ হবে। যেমন এগুলো কিন্তু উচ্চারণ লিখছে, এটা লক্ষণ, যক্ষা, পক্ষ। আমরা লক্ষণ কিভাবে লিখি? লক্ষণটা আমরা এইভাবে লিখি যে বিষয়ে আমরা লক্ষণটা লিখি এইভাবে, আমরা লক্ষণ লিখি, তাই না? এই যে আমরা এই যে এখানে মফলা আছে, এই যে মফলা লক্ষণ দিয়ে আমরা লক্ষণ লিখছি, এই লক্ষণের উচ্চারণ কিন্তু আমরা লক্ষণ লিখছি। আর এইখানে লয়ের সাথে যে ও আছে, এই ওটাকে আমরা কিন্তু লক্ষণ, কিন্তু এখানে কিন্তু লক্ষণ আমরা দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু লো ওভার দিচ্ছি না। কেন দিচ্ছি না? ওই যে সূত্র বলছে
যে এটা এখানে ক্ষের পরে ম যুক্ত থাকলে এটা বিবৃত অ হবে, এই জন্য এখানে ওকার আমাদের দরকার নাই, এখানে সরাসরি কি হয় এই লক্ষণ বানানে এখানে লক্ষণ মানে লয়ে ওকারটা আর থাকলো না বা ও প্রান্ত হইল না। এরপরে আমরা দেখি যে যক্ষা, আমরা যক্ষা সংকটও দেখি আগে একটু লিখেছিল যে যক্ষা হলে রক্ষা নাই, তাই না? এই কথা ছিল যক্ষা হলে রক্ষা নাই। এখন এই কথারও ভিত্তিও নাই, কারণ এখন যক্ষার উন্নত বাংলাদেশে এখন আমাদের যক্ষার চিকিৎসা হয়েছে সুস্থ সূত্রে মানুষ। তাহলে এই যক্ষা এটা এখানে বর্গীয় দেওয়া হয়েছে, এটা ইতোপূর্বে বেশ কয়েকবার আলোচনা করছে। এরপরে পক্ষ এরকম প্রতিটা রয়েছে। এরপরে আমরা তৃতীয় সূত্রে দেখি যে আমরা জানতাম যে এখানে কি হলো যে আমাদের নিয়ম ছিল যে ও এর পরে যদি খ থাকে তো ও এর পরে খ থাকলে আমরা ও প্রান্ত উচ্চারণ করবো, ও এর পরে খ থাকলে আমরা ওটাকে বলবো ও প্রান্ত। ও এর পরে খ ওইটা সূত্রটা ছিল আলাদা, যেমন আমরা দক্ষ ছিল এটা না, এই যে এই শব্দটা এটা কিন্তু দক্ষ নয়, দক্ষ উপাস। এখানে যে দক্ষ ও এর পরে অযোগ্য ছিল আর অযোগ্য এটা থাকলে কি হবে ও প্রান্ত হয়ে, এটা পূর্বে ক্লাসে হয়েছে। কিন্তু এখন বলছে যে এই ক্ষীয় মানে ক যোগ মূর্ধন্য রয়েছে, এখানে রয়েছে কি এই ক্ষীয়টাতে রয়েছে ক যোগ মূর্ধন্য, এই ক্ষীয়টাতে রয়েছে ক যোগ মূর্ধন্য, ক যোগ মূর্ধন্য এখানে রয়েছে। আর এখানে যে আমি যে যক্ষা বা পক্ষ কিংবা লক্ষণের যে আমি যে ক্ষীয়টা বলছি ওটাতে কিন্তু রয়েছে কি ওই ক্ষীয়টাতে কিন্তু এটা কিন্তু এই ক্ষীয়, অর্থাৎ এখানে আছে ক যোগ মূর্ধন্য স যোগ ম রয়েছে। অর্থাৎ ম যদি থাকে তাহলে এই যে ম, এই ম থাকলে এটার উচ্চারণ কি বিবৃত অ হবে, এটা কিন্তু আর সংবৃত অ হবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখি আমরা যে তৃতীয় নম্বর সূত্রে দেখা যাচ্ছে, তৃতীয় নম্বর সূত্রে দেখা যাচ্ছে যে রফলা যদি থাকে, রফলার পরে যদি অন্তস্থ ইয় থাকে, রফলার পরে যদি অন্তস্থ ইয় থাকে তাহলে কিন্তু বিবৃত অ হবে বা বিবৃত অ উচ্চারণ করতে হবে। কারণ এরপরে আমরা ইতিপূর্বে ক্লাসে দেখেছি সূত্রের মধ্যে সংবৃত অ বা ও প্রান্ত কখন হয়, তখন আমরা ক্লাসে আলোচনা করেছি যে অ যোগ রফলা থাকলেও কিন্তু আমরা ও প্রান্ত উচ্চারণ করেছি। তো এখন এখানে সূত্রটা বলছে যে অ যোগ রফলা তো দেখতে হবেই, যদি অ যোগ রফলা থাকে অবশ্যই অপ্রান্ত হবে, আর যদি অ যোগ রফলার পরে যদি আবার অন্তস্থ ইয়টা থাকে, এটা খেয়াল রাখতে হবে, অন্তস্থ ইয় যদি রফলার পরে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু বিবৃত অ বা অ বজায় থাকবে। যেমন এই যে ক্রয়, ত্রয়, আশ্রয়, তারপরে প্রশ্রয় আমরা তো বলি না, তো এর কারণ এগুলোতে অন্তস্থীয় রয়েছে, যার কারণে এটার উচ্চারণ কিন্তু মানে এখানে ক্রয় ত্রয় এরকম হবে না, তাই না? কারণ রফলার পরে এখানে অন্তস্থী রয়েছে, আর ইতিপূর্বে কিন্তু রফলার পরে অন্তস্থী কথাটা বলা হয়নি। এরপরে দেখি আমরা 4 নম্বর সূত্রে যে একাক্ষর শব্দের শেষে, একাক্ষর শব্দের শেষে মূর্ধন্য ন যদি থাকে তাহলে কিন্তু তার উচ্চারণটা অ এর উচ্চারণ বজায় থাকবে, অর্থাৎ বিবৃত অ হবে। এখন যেমন এখানে আমি লিখেছি পন, মন, রন, এগুলো হচ্ছে উচ্চারণ। হ্যাঁ, এগুলো শব্দ আমাদের উচ্চারণের ক্ষেত্রে এগুলো কিন্তু এরকম ছিল না, এই যে বানান হচ্ছে পন, এইরকম না, এই পনের উচ্চারণ হচ্ছে এই পন, তারপরটা হলো মন, এই মন, ঠিক আছে? আর এরপর হলো রন, এরপর হলো রন। তাহলে এই পন মন রন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ন যে আছে মূর্ধন্য ন, উচ্চারণে মূর্ধন্য ন আসবে না, উচ্চারণে সবসময় দন্ত ন হয়ে যাবে। এই জন্য এই পনের উচ্চারণে এই দন্ত ন এখানে হয়ে গেছে, মন এখানে মূর্ধন্য ন রয়েছে যদিও এই মন এখানে দন্ত ন হয়ে গেছে, রনটাও এরকম দন্ত ন হয়ে গেছে। মূর্ধন্য ন এর উচ্চারণ দন্ত ন হবে লেখার সময়, যেমন অন্তস্থ জয়ের উচ্চারণ লেখার সময় আমরা বর্গীয় জ দিয়ে লিখি। তা এরপরে আমরা দেখি যে তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখছো যে এগুলো হচ্ছে একাক্ষর শব্দ, মানে একটি অক্ষর, পন এক অক্ষর, মন
এক অক্ষর। এখন এই যে মন আছে, এই যে হৃদয় মন, ওই মন কিন্তু আবার ওখানে কিন্তু অক্রান্ত হয়ে যাবে। এই সূত্র গত ক্লাসে আমি মানে বিস্তারিত আলোচনা করেছি। তো এরপরে আমরা দেখি যে শব্দের শুরুতে 5 নম্বর সূত্র দেখো, শব্দের শুরুতে অধ্বনির পরে, তাহলে আমাদের সূত্রটা প্রথমে ছিল, আমি যখন অধ্বনির সমৃদ্ধ উচ্চারণ তোমাদেরকে পড়িয়েছি তখন ক্লাসে আমি সূত্রটা বলেছিলাম যে অ এর পরে, অ একটা ক্লাসে অ যোগ ই, অ যোগ ই এইভাবে আমি লিখে দেখিয়েছিলাম, তাই না? তো এখানে দেখা যাচ্ছে যে ওখানে অ যোগ ই দিছি এবং কিছু যেমন বাদ পড়ে গেছে আমাদের অ যোগ অ বা অ যোগ আ, এগুলো কিন্তু ওই ক্লাসে ছিল না বা আলোচনা হয়নি। কেন ছিল না? কারণ অ যোগ ই, উ, রি, জফলা, তারপরে ক্ষীয় বা খ, তারপরে জফলা, যুক্তাক্ষর যেগুলো বলি আমরা, যেটাই বলি, তো এগুলোর পরে অক্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ যোগ আ, অ এরকম আমরা যদি দেখি যে অ যোগ অ অথবা অ যোগ আ যদি থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু অ এর যে উচ্চারণ, সেই উচ্চারণটা তার বজায় থাকবে, অর্থাৎ বিবৃত অ হবে। যেমন এখানে দেখা যাচ্ছে পথ একটা শব্দ রয়েছে, পথ, আমরা পথকে পথ বলতে পারি না, এখানে পথ আছে, এখানে কথা, কথাকে আমরা কথা বলি না, এখানে জমাট আছে, এখানে আমরা জমাট বলি না। এই অগুলো প্রতিটি অগুলো তার অ বজায় রেখেছে। এরপরে আমরা 6 নম্বর সূত্র দেখি যে অধ্বনির পরে যদি ও অথবা ও থাকে তাহলে বিবৃত অ উচ্চারণ করতে হবে। অধ্বনির পরে যদি আমাদের ও অথবা ও থাকে তাহলে বিবৃত উচ্চারণ হবে। যেমন ঘরোয়া, এই ঘরোয়া শব্দে এবং পড়ুয়া শব্দ, এই শব্দগুলোতে ঘরোয়া শব্দে এই যে ভয়ের পরে যে অ আছে, এই অটা কিন্তু অক্রান্ত হবে না। এই পড়ুয়া শব্দের ভয়ের পরে যে অ আছে, এটাও অক্রান্ত হবে না। এভাবে অলৌকিক শব্দ এই ওরা অক্রান্ত হবে না, এবং অসৌজন্য যে রয়েছে, অসৌজন্যের এই অ কিন্তু আর অক্রান্ত হবে না। কেন হবে না? কারণ সূত্রে বলছে যে অধ্বনির পরে যদি অ আ ও যদি থাকে তাহলে কিন্তু অক্রান্ত আর হবে না। তো প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসগুলো ভালোভাবে দেখে এই ক্লাসটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।